প্রাথমিক ছাত্রছাত্রীরা আশা করি তোমাদের এই যে পুরাতন বছর আজকে শেষ দিন তোমরা সকলেই ভালোভাবে কাটাবে এবং বিগত বছরে যা ভুল ত্রুটি হয়েছে আগামী বছরে তা না হয় সেটার দিকে লক্ষ্য রাখবে। আজকে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপারের সাজেশন পার্ট ফিজিক্যাল সায়েন্সের আয়নীয় ও সমযোজী বন্ধন পেজ নাম্বার 1072। এইখানে সমস্ত ধরনের প্রশ্নেরই উত্তর আমরা একটা একটা করে আলোচনা করব, ঠিক আছে? তো তোমরা দেখে এসেছো, সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা করিয়ে দিচ্ছি। ভালো যদি লাগে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আগামীতে তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের কর্তৃক যে টেস্ট পেপার প্রদত্ত হবে স্কুল থেকে, তারও কিন্তু একই রকমভাবে সলিউশন আমরা করব। তো তোমরা চোখ রাখবে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর আমাদের পেড গ্রুপে জয়েন হতে গেলে ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে, সেইখান থেকে পেড গ্রুপে জয়েন হয়ে গেলে পিডিএফগুলো হাতের কাছে পেয়ে যাবে তৎক্ষণাৎ। দেখো, প্রথমেই এমসিকিউতে যে প্রশ্নগুলো ছিল তার উত্তরটা দেখে নাও। যেমন জলের অণুতে সমযোজী বন্ধন সংখ্যা কটি? যদি আমরা জলের অণুর ক্ষেত্রে লুইস ডট দিয়ে যে গঠন আমরা করেছি সেইখানে দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন এবং অক্সিজেন, প্রত্যেকটি হাইড্রোজেন অক্সিজেনের সাথে একটা করে সমযোজী বন্ধন করেছে, তাহলে মোট সমযোজী বন্ধন সংখ্যা হবে 2টি। এবার দেখো HCl অণুতে উপস্থিত নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা কটি হবে? 3টি হবে, কারণ দেখো ক্লোরিনের সর্ববহিস্তম কক্ষপথে 7টি ইলেকট্রন থাকে। তাহলে একটি ইলেকট্রন এবং হাইড্রোজেনের বহিস্তম কক্ষপথে একটি ইলেকট্রন পরস্পর সমযোজী বন্ধন হয়ে গেলে বাকিগুলো কিন্তু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হিসেবে রয়ে যাবে ক্লোরিনের উপর। তো এইভাবে দেখতে পাচ্ছি মোট 3টি কিন্তু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা 3টি লোন পেয়ার থাকবে। এরপর 3-এর দাগের যে প্রশ্নটি রয়েছে, দেখো একটি সমযোজী যৌগ যদি বলা হয় যেটা আমাদের বহু ব্যবহৃত হয় বা দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয়, তাহলে জল H2O। একটি তড়িৎযোজী যৌগ যদি বলা হয় তাহলে আমরা লিখে দেব NaCl, সোডিয়াম ক্লোরাইড। তারপর আসছে 4-এর দাগের সমযোজী আয়নীয় এবং অসমযোজী বন্ধন উপস্থিত থাকবে NH4Cl অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে। তার গঠন সংকেতটা ঠিক এই রকম হবে। দেখো এটা 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 এইগুলো কিন্তু সমযোজী বন্ধন, আর যেটা তীর চিহ্ন দেওয়া আছে সেটা অসমযোজী বন্ধন এবং প্লাস মাইনাস ক্যাটায়ন অ্যানায়ন করা হয়েছে, এটা কিন্তু তড়িৎযোজী বন্ধন ডিনোট করবে। এরপর 5-এর দাগে যে প্রশ্নটি রয়েছে সংকেত ভর। আয়নীয় যৌগকে যে সংকেতের সাহায্যে প্রকাশ করা হয় সেই সংকেতে উপস্থিত পরমাণুগুলির পারমাণবিক ভরের সমষ্টি হলো যৌগটির সংকেত ভর। সংকেত ভর কথাটি মূলত প্রযোজ্য হয় কার ক্ষেত্রে যদি বলা হয়, তাহলে তোমরা বলে দেবে তড়িৎযোজী যৌগগুলোর ক্ষেত্রে, কারণ তড়িৎযোজী যৌগগুলোর ক্ষেত্রে অণুর কোনো অস্তিত্ব থাকে না, মানে একটা আলাদা করে অণুর কোনো অস্তিত্ব থাকবে না। 6-এর দাগের অষ্টক সূত্রের ব্যতিক্রম ঘটে এমন একটি যৌগ লিথিয়াম হাইড্রাইড LiH। এরপর আসছে 7 সমযোজী ত্রিবন্ধন যুক্ত মৌলের উদাহরণ যদি বলতে বলে তাহলে তোমরা লিখে দেবে নাইট্রোজেন N2, কারণ নাইট্রোজেন পরমাণু দুটোর মধ্যে 3টি সমযোজী বন্ধন অবস্থিত। এরপর আসছে অসমযোজী বন্ধনযুক্ত একটি যৌগ নাম যদি বলতে বলে তখন বলে দিবে অ্যামোনিয়াম ক্লোরাইড, কারণ এখানে NH4+ এবং Cl- এরা কিন্তু তড়িৎযোজী বন্ধন করবে। এবং কিছুক্ষণ আগে যেটা দেখে এলাম না, যে নাইট্রোজেন একটা ইলেকট্রন জোড়কে হাইড্রোজেন H+কে দিয়ে অসমযোজী বন্ধন গঠন করবে এবং প্রত্যেকটি হাইড্রোজেনের সাথে 3টি হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন গঠন করে এইভাবে কিন্তু অবস্থান করে। ক্লিয়ার? চিত্রটা আগেই আমরা বলে এলাম। এরপর 8-এর দাগের যে প্রশ্নটি রয়েছে, ইথিলিনে কটি সমযোজী বন্ধন থাকবে? দেখো ইথিলিনের স্ট্রাকচার এটা, তাহলে এখানে সমযোজী বন্ধন যদি কাউন্ট করি আমরা 1 2 3
4 5 6, তাহলে 6টি হবে। মিথেনের ক্ষেত্রে স্ট্রাকচারটা তোমরা জানো, কার্বনের এখানে হাইব্রিডাইজেশন হবে sp3, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বনের সাথে 4টি হাইড্রোজেন সমযোজী বন্ধনে যুক্ত আছে, তাহলে 4টি সমযোজী বন্ধন হয়ে যাবে। অ্যাসিটিলিনের ক্ষেত্রে স্ট্রাকচারটা তোমরা এটা করবে, এবং অ্যাসিটিলিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কার্বন কার্বন 3টে কিন্তু সমযোজী বন্ধন, এবং 2টো কার্বনের সাথে একটি করে হাইড্রোজেন সেইখানে কিন্তু হয়ে যাবে 2টো, টোটাল কিন্তু মোট 5টি সমযোজী বন্ধন রয়েছে। 9, অণুর অস্তিত্ব নেই। অণুর অস্তিত্ব কার ক্ষেত্রে থাকবে না? তড়িৎযোজী যৌগ বা আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু অস্তিত্ব থাকবে না অণুর, নিঃসঙ্গে যে একটা অণুর অস্তিত্ব থাকে না। উদাহরণ হিসেবে তোমরা 2-3টে মনে রাখবে, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড, লিথিয়াম হাইড্রাইড। এরপর আসছি, দেখো ভিএসএ কোশ্চেনগুলো ভেরি শর্ট কোশ্চেন, ঠিক আছে। 1 নম্বরে দৈনন্দিন জীবনে ব্যবহৃত এমন একটি সমযোজী যৌগ হবে H2O, দৈনন্দিন জীবনে ব্যবহৃত এমন একটি তড়িৎযোজী যৌগ হবে NaCl। তারপরে আসি 2, নাইট্রোজেন একটি যে মৌলিক অণু, যেখানে শুধুমাত্র নাইট্রোজেনের 2টো পরমাণু দিয়ে গঠিত এবং ত্রিবন্ধন উপস্থিত। অ্যাসিটিলিনের ক্ষেত্রে একটি হবে যৌগিক অণু যাতে ত্রিবন্ধন অবস্থান করবে। 3 দাগে একটি তরল সমযোজী যৌগ হবে তোমার জল, একটি কঠিন সমযোজী যৌগ হীরক। এরপর আসছে 4 দাগে যে প্রশ্নটি, ক্লোরোফর্ম একটি সমযোজী যৌগ যা জলে অদ্রাব্য, কিন্তু সোডিয়াম ক্লোরাইড একটি তড়িৎযোজী যৌগ হওয়ার জন্য এটা জলে কিন্তু দ্রাব্য হবে। তারপর আসছি 5 দাগের, ক্ষারীয় মৃত্তিকা ধাতুর অক্সাইডগুলি কি প্রকৃতির হবে? ক্ষারীয় প্রকৃতির। যদি তোমাদের বলে দিত ক্ষারীয় ধাতুর অক্সাইডগুলো কি প্রকৃতির, সেই ক্ষেত্রেও হবে ক্ষারীয় প্রকৃতির। তো মনে রাখবে ধাতব অক্সাইডগুলো ক্ষারীয় প্রকৃতির হয়, অধাতব অক্সাইডগুলো আম্লিক প্রকৃতির হবে। এরপর 6 দাগের প্রশ্নে দেখো, তড়িৎযোজী বন্ধনের কোনো নির্দিষ্ট অভিমুখ থাকে না, কিন্তু মনে রাখবে সমযোজী বন্ধনের একটি নির্দিষ্ট অভিমুখ থাকবে। এরপর দেখো 7 দাগের, লিথিয়াম হাইড্রাইডের মধ্যে আয়নীয় বন্ধন বর্তমান থাকে, এই ক্ষেত্রে ক্যাটায়ন লিথিয়াম প্লাস এবং অ্যানায়ন H মাইনাস, উভয় ক্ষেত্রে কিন্তু দ্বৈত সূত্র পূর্তি ঘটেছে, এখানে কিন্তু অষ্টক সূত্র পূর্তি ঘটেনি, তাই নিকটতম নিষ্ক্রিয় হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে, এই ক্ষেত্রে বলে দেবে। ওকে, তারপর আসছি 8 দাগের, একটি চ্যালকোজেন মৌল অক্সিজেন সালফার, অক্সিজেন ফ্যামিলিতে যেগুলো রয়েছে 16 নম্বর শ্রেণীর দীর্ঘ পর্যায় সারণীতে, সেইগুলোকে আমরা চ্যালকোজেন মৌল বলবো। এরপর আসছি 9 দাগের, পঞ্চম পর্যায়ে কটি মৌল থাকবে? পঞ্চম পর্যায়ে 18টি মৌল থাকবে। ক্রমবর্ধমান পারমাণবিক ব্যাসার্ধের ক্রম যদি বলা হয়, তাহলে কোনো গ্রুপের উপর থেকে যদি আমরা নিচের দিকে যাই বা শ্রেণীর উপর থেকে নিচের দিকে যাই, সেই ক্ষেত্রে তাদের তোমার কক্ষপথের সংখ্যা কিন্তু বাড়তে থাকবে, ফলে কক্ষপথের সংখ্যা বাড়লে কিন্তু তাদের আকারটাও বাড়বে এবং ব্যাসার্ধটাও বাড়বে, তাই অর্ডারটি এটা হবে। এরপর এসএ টাইপের যে প্রশ্নটি রয়েছে, একেরটা আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনা করব, তার আগে আমরা 2 দেখে নেব। তো 2 যে প্রশ্নটি ছিল, সেই ক্ষেত্রে আমরা এর ইলেকট্রন বিন্যাস করে দেব, বি এর ইলেকট্রন বিন্যাস করে দেব। দেখতে পাচ্ছি যে এর সর্ববহিস্তম কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে, যা সহজেই প্রদান করে দেবে বিকে, এবং বি সেই ইলেকট্রনটাকে গ্রহণ করে তার বহিস্তম কক্ষপথ এমতে অষ্টক সূত্র পূর্তি ঘটাবে এবং নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো পরমাণুর গঠন লাভ করবে এবং সুস্থিত হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। তো এই ভাষাটা কিন্তু লিখে দেবে, হ্যাঁ, যেটা বললাম এটা লেখার পর তারপরে কিছু অংশটা বাকি আছে, ওটা লিখবে, দাঁড়াও বলছি। বিন্যাসের নিকটতম বিন্যাস নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো সুস্থিত গঠন লাভ করে। অপরদিকে যে বি মৌল পরমাণু বহিস্তম কক্ষপথ এমতে একটি ইলেকট্রন গ্রহণ করে নিকটতম নিষ্ক্রিয় মৌলের যে মতো অর্থাৎ আর্গনের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে। এ এবং বি এর যদি যোজ্যতা দেখি তাহলে দেখতে পাবো দুজনেরই এক যোজ্যতা, তাহলে এদের মধ্যে গঠিত যৌগটা হবে এ বি। ক্লিয়ার? এরপর দেখো আয়নীয়
এবং বা তড়িৎযোজী যৌগ ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য, ভৌত অবস্থার পার্থক্যটা করে দেবে। এরা সাধারণ চাপ এবং উষ্ণতায় আয়নীয় যৌগগুলো ক্লাসিত কঠিন পদার্থ হয়। সমযোজী যৌগগুলো সাধারণ চাপ উষ্ণতায় তরল গ্যাসীয় পদার্থ হয়ে থাকে, এমনকি কঠিনও হয়। বন্ধন প্রকৃতি যদি দেখা যায় তাহলে দুটির বিপরীত আধানের আয়নের মধ্যে স্থিরতাড়িত আকর্ষণ বলের দ্বারা আয়নীয় যৌগ গঠিত হয়। কিন্তু সমযোজী যৌগগুলো দুইটি একই বা ভিন্ন পরমাণুর মধ্যে এক বা একাধিক ইলেকট্রন জোড় যে দানের মাধ্যমে গঠিত হয় এবং সমানভাবে ব্যবহার করে। সমযোজীর ক্ষেত্রে স্ফুটনাঙ্ক গলনাঙ্ক আয়নীয় যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত বেশি হয় এবং কিছু কিছু সমযোজী যৌগের ক্ষেত্রে সমযোজী যৌগের গলনাঙ্ক সাধারণত কম হয়। কিছু কিছু ক্ষেত্রে যেমন সিলিকন অক্সাইডের ক্ষেত্রে এর গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা অনেকটা বেশি হয়ে থাকে। ব্যতিক্রম কিছু থাকবে। দ্রাব্যতা যদি দেখি, আয়নীয় যৌগগুলো সাধারণত ধ্রুবীয় দ্রাবকে যেমন জলে দ্রাব্য হবে, কিন্তু অধ্রুবীয় দ্রাবক যেমন বেনজিন কেরোসিন এর ক্ষেত্রে কিন্তু অদ্রাব্য হবে। কিন্তু সমযোজী যৌগগুলো অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য কিন্তু ধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য, যেমন চিনি গ্লুকোজ এগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম মনে রাখবে, ঠিক আছে। এগুলো সমযোজী হলেও এটা জলে কিন্তু দ্রবীভূত হয়ে যায়। তড়িৎ পরিবহনের দিক থেকে যদি বলা হয়, এরা গলিত এবং জলীয় দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করবে, আর সমযোজী যৌগগুলো গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করবে না। ব্যতিক্রম কেবলমাত্র HCl। অণুর অস্তিত্বের কথা যদি বলা হয় তাহলে কিন্তু আয়নীয় যৌগের অণুর অস্তিত্ব থাকবে না, কিন্তু সমযোজী যৌগের অণুর অস্তিত্ব থাকবে। সমবায়তার কথা যদি বলা হয় তাহলে আয়নীয় যৌগগুলো সমবায়িত ধর্ম প্রদর্শন করে না, কিন্তু সমযোজী যৌগগুলো প্রদর্শন করবে। এরপর চলে আসছি, দেখো 7এরটা করব, তারপরে বাকিগুলো যে পেজ নাম্বার দিয়েছি না এইগুলো সবকটাই করেছি, দেখো করিয়ে দিচ্ছি। আগে 7এরটা করে নিই। হ্যাঁ, দেখো এখানে যে ক্যালসিয়াম অপেক্ষা ক্যালসিয়াম 2+ বেশি সুস্থিত, কারণটা কি? অষ্টক সূত্র অনুসারে পরমাণু বা আয়নের বহিস্তম কক্ষপথে 8টি ইলেকট্রন থাকলে সেটি বেশি সুস্থিত হয়, কারণ সেই ক্ষেত্রে অষ্টক সূত্র পূর্তি ঘটে। এবং ক্যালসিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি তাহলে শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন থাকবে এবং ক্যালসিয়াম পরমাণু বহিস্তম কক্ষপথ থেকে 2টি ইলেকট্রন বর্জনের মাধ্যমে যখন ক্যালসিয়াম 2+ আয়ন গঠিত হয় তখন তার ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস তোমার আর্গনের মতো হয়ে যাবে, ফলে সুস্থিত হয়ে যায়। তাই আমরা বলতে পারি যে ক্যালসিয়াম 2+ আয়নের বহিস্তম কক্ষপথে 8টি ইলেকট্রন থাকায় অষ্টক সূত্র পূর্তি ঘটেছে, অর্থাৎ আমরা বলতে পারি ক্যালসিয়াম 2+ বেশি সুস্থিত। ঠিক আছে, এরপর 3এর দাগের যে প্রশ্নটা আমরা বলে এলাম সেটা দেখে নাও। যদি বলা হয় যে H2 এর লুইস ডট গঠন ব্যাখ্যা করো, এটা কিন্তু আমরা টেস্ট পেপারের পেজে অনেকবার করেছি, তাও একবার দেখে নাও, ভাষাটা একটু দেখে নিবে। যাদের বই নেই তারা একটু দেখে নাও। যেমন H2O অণুর গঠনের ক্ষেত্রে একটি অক্সিজেন পরমাণু যার ইলেকট্রন বিন্যাস 2 এবং 6, যোজ্যতা কক্ষে 2টি ইলেকট্রন পৃথকভাবে 2টি হাইড্রোজেন পরমাণু যার ইলেকট্রন বিন্যাস 1, প্রতিটির একটি করে ইলেকট্রনের সঙ্গে যুক্ত হয়ে 2টি পৃথক ইলেকট্রন জোড় গঠন করে। 2টি ইলেকট্রন জোড় অক্সিজেন পরমাণু এবং 2টি হাইড্রোজেন পরমাণু সমানভাবে ব্যবহার করে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় স্থায়ী ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হয়। এই ক্ষেত্রে অক্সিজেন পরমাণু বহিস্থ কক্ষে উপস্থিত 2 জোড়া ইলেকট্রন জোড় নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রূপে অবস্থান করে বন্ধন গঠনে অংশ গ্রহণ করে না। তো সেই চিত্রটাই এখানে কিন্তু তোমরা দিয়ে দেবে, এটা স্ক্রিনশট নিয়ে নেবে। ওকে, এরপরে কার্বন ডাইঅক্সাইডের লুইস ডট গঠন, এটাও কিন্তু ভাষাটা একই রকম, কোনো সমস্যা নেই, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও। ভাষা একই রকম, কোনো সমস্যা নেই, এইভাবে ভাষাগুলো লিখবে, যাই পড়ুক না কেন তাদের ইলেকট্রন বিন্যাস দুটো লিখে নেবে, লিখে তারপরে কিন্তু করলে খুবই সুবিধা হয়। ঠিক আছে, স্ক্রিনশট নিয়েছো, ভেরি গুড। এরপর মিথেন অণুর লুইস ডট গঠন একই রকমভাবেই কিন্তু লিখতে হবে, আগে স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, ওকে, ভেরি গুড। এরপর ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে লুইস ডট গঠন বলেছে, এটা নিয়ে নাও স্ক্রিনশট। দেখো তোমাদের স্ক্রিনশট নিতে বলছি কারণ এইগুলো একই রকম ভাষা, সব বারবার রিপিট হয়েছে, বারবার বলে যাব, ভিডিও লেন্দি হবে, তোমাদের বোরিং লাগবে, দরকার নেই। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, জিনিসটা বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, একই রকম জিনিস।
MgCl2 এর ক্ষেত্রেও একই রকম ভাষা লিখতে হবে, ঠিক আছে, স্ক্রিনশটটা নেবে কিন্তু। ওকে, অ্যামোনিয়ার ক্ষেত্রে একই রকমভাবে লুইস ডট গঠনের স্ক্রিনশটটা নেবে। ওকে, হয়েছে, ভেরি গুড। এরপর HCl অণুর গঠনের ক্ষেত্রেও একই রকমভাবে সব ব্যাখ্যাগুলো একই রকম, তাই স্ক্রিনশট নিতে বলছি। ওকে, আমাদের যদি পেড গ্রুপে জয়েন হয়ে যাও, সমস্ত PDF কিন্তু তোমাদের ABTA টেস্ট পেপারে রেডি হয়ে গেছে, ঠিক আছে, সাজেশন পার্টটাও হয়েছে, চাইলে সেইখান থেকে সমস্তটাই PDF হাতের কাছে পেয়ে যাবে। তাই ডিসক্রিপশন বক্সে যাবে, সেইখান থেকে কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবে। স্ক্রিনশট নিয়েছো, ভেরি গুড। এরপরে দেখো, একটি উদাহরণ দিয়ে দেখাও যে আয়নীয় যৌগের অণুতে অষ্টক পূর্তি ছাড়াও আয়নীয় যৌগ গঠন করতে পারে। তো এটার ক্ষেত্রে লিথিয়াম হাইড্রাইডের ক্ষেত্রে আমরা বলবো, তাই না? তো সমস্ত আয়নীয় যৌগের উপাদান আয়নগুলির যোজ্যতা কক্ষে 8টি ইলেকট্রন উপস্থিত থাকা তথা অষ্টক পূর্তির দ্বারা যৌগটির স্থায়িত্বতা ব্যাখ্যা করা যায় না। যেমন লিথিয়াম হাইড্রাইডের ক্ষেত্রে লিথিয়াম ক্ষার ধাতু গঠিত লিথিয়াম হাইড্রাইড Li+ আয়ন যোজ্যতা কক্ষে 2টি এবং H- আয়ন যোজ্যতা কক্ষে 2টি ইলেকট্রন আছে এবং এদের অষ্টক সূত্রে ব্যতিক্রম ঘটে। তাই এই আয়নীয় যৌগগুলির স্থায়িত্ব ব্যাখ্যা করার জন্য অষ্টক সূত্র বাঞ্ছনীয় নয়। তারপরে Na পরমাণু এবং Na+ পরমাণুর মধ্যে আয়নের কোনটি বেশি সুস্থিত? অষ্টক সূত্র অনুসারে পরমাণু বা আয়নের বহিস্তম কক্ষপথে 8টি ইলেকট্রন থাকলে সেটি বেশি সুস্থিত হয় এবং Na পরমাণু সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা দেখিয়ে দেবে। তারপর Na+ পরমাণু বহিস্তম কক্ষপথে একটি ইলেকট্রন বর্জনের মাধ্যমে যখন Na+ আয়ন গঠিত হয় তখন তার ইলেকট্রন বিন্যাস কত হবে? 2 এবং 8 হবে। অর্থাৎ Na+ আয়নের বহিস্তম কক্ষপথে 8টি ইলেকট্রন থাকায় অর্থাৎ অষ্টক পূর্ত ঘটায় এবং এই জন্য কিন্তু Na+ বেশি সুস্থিত হবে Na থেকে। একই রকম ক্যালসিয়াম 2+ এর মতো। এরপর আসছি আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয় কেন? আয়নীয় যৌগগুলোর ক্লাসে অসংখ্য ক্যাটায়ন এবং অ্যানায়ন উপস্থিত থাকে। এই বিপরীত তড়িৎধর্মী আয়ন সমৃদ্ধ তীব্র যে স্থির তড়িৎ কুলম্বীয় আকর্ষণ বল দ্বারা পরস্পরের সঙ্গে আবদ্ধ থেকে আয়নীয় যৌগ গঠন করে এবং ঘনসন্ধি বিশিষ্ট থাকে। ফলে এই আয়নীয় যৌগের ক্লাসে থেকে আয়নগুলোকে বিচ্ছিন্ন করা প্রচুর পরিমাণ তাপশক্তির প্রয়োজন হয়। এই কারণে আয়নীয় যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। পরবর্তী সাজেশন পেজটা খুব শীঘ্রই আমরা আপলোড করব, তোমরা দেখে নিও। ওকে, আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।